মহিন আদৌ কে, মানে মহিন কি নিজেই জীবনানন্দ দাশ, বা মহিন কি জীবনানন্দ দাশের অল্টার ইগো, বা মহিন কি জীবনানন্দ দাশের মাথার পোকা? কবি আসলে কি কি খুঁজতে বেরিয়েছেন? সে কি আসলে বনলতা সেনকে খুঁজতে বেরিয়েছেন, না কোনো একটা মুক্তির, জীবনের কোনো মুক্তির খোঁজে বেরিয়েছেন, কোনো একটা চিন্তা, তার যে ফিলোসফি এই কবিতাটা তৈরি করতে গিয়ে? তো সেইটারই একটা অন্বেষণ ছিল পরিচালকের। শীতের মধ্যে আমরা টানা শুট করছিলাম, আমার পুরো খালি গা, শুধু জাস্ট আন্ডারওয়্যার এবং ইয়ের সাপোর্ট ছিল, এবং পুরোটা গায়ে আমি রং মেখেছিলাম। মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। কবি জীবনানন্দ দাশ তার লেখার মধ্যে মহিনের ঘোড়া এবং মহিনের জীবনকে কোথাও যেন নিজের মধ্যে খুঁজে পেয়েছিলেন, কিংবা পেয়েছিলেন কি, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা স্টুডিওতে স্বাগত জানিয়েছি আমাদের পর্দার মহিনকে। স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস টাইমসে। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? দর্শক বুঝতেই পারছেন আমাদের সঙ্গে কে আছেন। আমাদের সঙ্গে যিনি আছেন তিনি একজন অত্যন্ত প্রতিভাবান বাংলাদেশের অভিনেতা এবং গুণী শিল্পী সোহেল মণ্ডল। থ্যাংক ইউ এরকম একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আপনার অভিনয় জীবন এবং বনলতা সেনের সঙ্গে আপনার এই জার্নি, এবং বনলতা সেন সিনেমাটার যে মেইন চরিত্র জীবনানন্দ দাশ কিংবা বনলতা সেন, এদের বাইরে যেও যে মহিন চরিত্রটা একটা আলাদা জায়গা দর্শকের মধ্যে তৈরি করেছে, সেই জায়গাটি, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রটি আপনি পর্দায় ফুটিয়ে তুলেছেন। কেমন ছিল অভিজ্ঞতা? হ্যাঁ, খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল, কারণ এই ধরনের একটা প্রজেক্টের সাথে খুব কম, মানে পুরো অভিনয় জীবনেই খুব কম যুক্ত হওয়া হবে, কারণ সাধারণত আমরা সারা জীবন অনেক প্রজেক্ট করি। সো সের মধ্যে কিছু প্রজেক্ট আছে যেগুলো আসলে খুবই প্রাণের, মানে খুবই আত্মার কাছাকাছি সেই ধরনের প্রজেক্টগুলো। তো বনলতা সেন সেই রকম একটা প্রজেক্ট, এবং সেইখানে জীবনানন্দ দাশ, বনলতা সেন এবং জীবনানন্দ দাশের একটা সৃষ্টি, মানে তারই কবিতার একটা চরিত্র মহিন, মানে যেইটার আইডিয়াটা আসলে আমাদের ডাইরেক্টর মাসুদ হাসান উজ্জ্বল সেই চরিত্রকে অবয়ব দিয়েছেন। তো সেই জায়গা থেকে মাসুদ হাসান উজ্জ্বল, জীবনানন্দ দাশ, বনলতা সেন, খুব দারুণ একটা জার্নি করা হয়েছে এই সিনেমাটার মাধ্যমে, এবং আমার ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফিল্ম। সব কিছু মিলে খুব ভালো একটা মানে সময় পার করেছিলাম এই সিনেমাটা মানে করার সময়, শুটিং করার সময়। এই সিনেমার নির্মাতা শ্রদ্ধেয় মাসুদ হাসান উজ্জ্বল, উনি এই সিনেমাটা করতে যেয়ে বলেছেন যে এটি আসলে জীবনানন্দ দাশের বায়োপিক নয়, এটি কবিতার ফ্লেশ অফ পোয়েট্রি। আর মানে এই যে বাংলা সাহিত্যের বহুল পঠিত কবিতা বনলতা সেন, কিংবা আমাদের বাঙালি সংস্কৃতি, বাঙালি সত্তার মধ্যে আমরা যখনই বাংলা সাহিত্য পড়ি, আমাদের মনের মধ্যে সেটি মেয়ে হলে কখনো মনে হয় আচ্ছা আমাকে কি বনলতা সেনের মতো লাগছে, বা আমি কি কারো জীবনে বনলতা সেন। আর ছেলে হলে আমার কাছে মনে হয় যে প্রেমের শুরুতে তাদের মনে হয় যে তাদের জীবনে কোনো একজন বনলতা সেন আসুক। তো সেরকম একটা কবিতাকে যখন আপনারা বাস্তবে পর্দার মাধ্যমে মানুষের সামনে নিয়ে এলেন, তখন কি কোথাও আপনি আপনার চরিত্রটি করতে যে চ্যালেঞ্জ অনুভব করেছিলেন? পুরো সিনেমাটি তো অনেক চ্যালেঞ্জের। প্রথমত এটা একটা কবিতা, সারা পৃথিবীতেই কবিতা নিয়ে পুরো কমপ্লিট একটা সিনেমা হয়েছে এরকম ঘটনা খুবই কম। মানে আমি যদি মনে করতে পারি ওইভাবে, ভুল না করে থাকি, শুধু একটা কবিতার উপর নির্মাণ করে একটা নির্মাণ হয়েছে, এবং সেই জায়গা থেকে বনলতা সেন খুবই স্পেশাল, এবং সেই রকম একটা সিনেমা তৈরি করা এবং বাংলাদেশের মতো একটা জায়গায় এবং কবিতাকে নিয়ে একটা কমপ্লিট সিনেমা বানানো, এই পুরো বিষয়টাই চ্যালেঞ্জ ছিল। একটা সিনেমা বানানোই পুরো চ্যালেঞ্জ ছিল। সেইখানে মহিন যে চরিত্রটা, মানে আমার যে চরিত্র, সেইটা তো আরো বড় চ্যালেঞ্জ, কারণ মহিনের আসলে কোনো স্ট্রাকচার নাই। মানে আমার প্রথাগত যে স্ট্রাকচার হয় একটা চরিত্র খুঁজতে গিয়ে আমরা নানা রকম চরিত্রের সাথে মিলিয়ে আমরা চরিত্র তৈরি করার চেষ্টা করি, কিন্তু মহিনের কোনো অবয়ব ছিল না। এটা শুধু কবির তার চিন্তার একটা চরিত্র ছিলেন, এবং সেটাও তাও কয়েকটা শব্দের ছিলেন, এবং সেই কয়েকটা শব্দের চরিত্রকে একটা কমপ্লিট স্ট্রাকচারে নিয়ে আসা। তো পুরো বিষয়টা ডাইরেক্টর, এবং তিনি যেহেতু নিজেই রাইটার, তার জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, এবং সেই চ্যালেঞ্জটা
পরে আমার উপরে চলে এসেছে বিকজ অফ যখন চরিত্রটা আমাকে পোট্রে করতে হয়, কারণ আমার কাছে তো কোনো রেফারেন্স ছিল না যে এক্স্যাক্টলি আমরা এটাকে কিভাবে দেখব, এই স্ট্রাকচারটা কিভাবে দেখব, ওর মুভমেন্ট কিভাবে দেখব, ওর চিন্তা প্রক্রিয়াটা কিভাবে দেখব। তো যেহেতু একটা স্ট্রাকচারাল স্ক্রিপ্ট ছিল, সো এই স্ক্রিপ্ট অনুযায়ী সেটাকে ফলো করার চেষ্টা করা হয়েছে। ডাইরেক্টরের অনেক সহযোগিতা লেগেছে এবং তার মহিনের চিন্তা প্রক্রিয়াটা কি হতে পারে, আর মহিন আদৌ কে, মানে মহিন কি নিজেই জীবনানন্দ দাশ, বা মহিন কি জীবনানন্দ দাশের অল্টার ইগো, বা মহিন কি জীবনানন্দ দাশের মাথার পোকা, বা মহিন কি আমরা সবাই, মানে আমরা যারা আছি, তো এরকম নানা কিছু জায়গা থেকে এই মহিনকে খোঁজার চেষ্টা করা হয়েছে যে এক্স্যাক্টলি আমরা সিনেমাটা যেমন মমতা সেনকে খুঁজি, মমতা সেন আসলে কে, মানে এটা কি আদৌ নারী না কি অন্য কেউ, বা মমতা সেন কি কোনো মুক্তির কথা বলে বা কোনো অন্ধকারের কথা বলে, তো এরকম নানা প্রশ্নই তো আসলে পুরো সিনেমাটা নিয়ে হয়। তো সেই জায়গা থেকে এই চরিত্রটা নির্মাণের ক্ষেত্রেও একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আদৌ আমরা কিভাবে দর্শকের কাছে নিয়ে যাব মহিনকে। কিন্তু আমার তো মনে হয়েছে যে দর্শক এটি খুব ভালোভাবে রিসিভ করেছে, কিংবা মহিন চরিত্রটা কি দর্শক বেশ পছন্দ করেছে, এবং নির্মাতা একটা জায়গায় বলেছে যে মানে ওনার যে এই সিনেমাটা বানানোর যে মেইন লগ লাইন যেটা, বা ওখানে উনি বলেছেন যে থ্রো দ্য ফ্র্যাকচার্ড কনশাস অফ মহিন or the alter ego of জীবনানন্দ দাশ। দ্যাট মিনস উনি অ্যাকচুয়ালি বনলতা সেনকে যেমন ওনার ভিতরে ভিতরে অন্বেষণ করে গেছে যে বনলতা সেন নারী চরিত্র কি কাল্পনিক, উনি কি মানবী, উনি কি এখনকার, কিংবা উনি কি প্রস্তর যুগের, কিংবা উনি কি কোনো গ্রামের সাধারণ মেয়ে, কিংবা উনি কি কোনো বারবনিতা, কিংবা উনি কি হেলেন, কিংবা উনি কি আসলে মানে ওর ছোটবেলার যে মুনিয়া ছিল সে, বা ওর যে ছোটবেলার শোভনা ছিল, মুনিয়া ছিল তারই পরিচিত পরিচারী। তো এই জায়গাটাতে মহিনেরও যে যাত্রা সেটিও কিন্তু এরকমই আসলে দর্শক মনকে ভাবিয়েছে যে এটি কাল্পনিক, এটি কি আসলে জীবনানন্দ দাশ, নাকি ওনার ভেতরের যে জীবনানন্দের যে জীবন সেটি মহিন। আপনি কি মনে করেন? হ্যাঁ, মানে আমরা ওইটি তো আসলে এটা পুরোটা একটা জার্নির গল্প বলা হয়েছে, মানে মমতা সেন কবিতাটা তো একটা জার্নি, 1000 বছর ধরে পথ হাঁটিতেছি। তো ওই যে জার্নিটা, যে খোঁজটা, মানে সে কবি আসলে কি খুঁজতে বের হয়েছেন, সে কি আসলে বনলতা সেনকে খুঁজতে বেরিয়েছেন, না কোনো একটা মুক্তির, জীবনের কোনো মুক্তির খোঁজে বেরিয়েছেন, কোনো একটা চিন্তা, তার যে ফিলোসফি এই কবিতাটা তৈরি করতে গিয়ে। তো সেইটারই একটা অন্বেষণ ছিল পরিচালকের এই ইয়ের মাধ্যমে। তো পুরোটাই এটা যেটা বলছিলেন বারবার লগ লাইন বা ট্যাগ লাইন, যে ফ্লেশ অফ পোয়েট্রি, মানে কবিতার শরীর, মানে এই যে শরীরটা, কবিতার যে শরীরটা, সেইটাকে খুঁজে বের করার চেষ্টা ছিল আমাদের মানে পুরো ইয়ের মধ্যেই। তো আমি অবশ্যই এটাই মনে করি যে আমরা একটা মহিন যে জার্নিটা করছে, বা মহিনের মাধ্যমে যে জার্নিটা হচ্ছে, এবং সেই জার্নিতে কবি এসছেন, বনলতা সেন এসছেন, পাশাপাশি কবির চিন্তা এসছে, কবির ফিলোসফি এসছে, এবং কবি শুধু, আর আমাদের এই সিনেমাটা শুধু বনলতা সেন কেন্দ্রিকও না, মানে কবিতা অবশ্যই, কিন্তু সে আমরা জীবনানন্দের আরো 7-8টা কবিতাকে আমরা ইনকর্পোরেট করেছি এই সিনেমাটায়। সোনালী রানী ক্যাম্পে, তারপরে অনেকগুলা কবিতার আসছে, রেফারেন্স এসেছে এটার মধ্যে। তো সেই জায়গা থেকে মানে এইটুকু চেষ্টা করা হয়েছে যে মানে কবির যে চিন্তাগুলো, কবি তো একটু পরবস্ততার কবি ছিলেন, একটু পরলৌকিক বা একটু ইহজাগতিক বিষয়গুলোকে উনি সমন্বয় করেছেন তার কবিতাগুলো এরকমই ছিল, এবং প্রকৃতিকে উনি আসলে ভীষণভাবে, প্রকৃতির সমস্ত কিছুই যেন ওনার কাছে জীবন্ত রূপে মানে প্রতীয়মান হতো। একদমই তাই। এবং সেই জায়গাটাতে যেখানে দেখেন বনলতা সেন বলে একটা সময় যে শেষের দিকে যে নানা রকম মানুষ নারীকে নানাভাবে চিন্তা করেছেন, কিন্তু শুধু জীবনানন্দ দাশই বলেন যে পাখির নীড়ের মতো চোখ, মানে হরিণের চোখ বলে, নারীর চোখের তুলনা অনেক রকম 36 রকম ভাবে এসেছে, কিন্তু একমাত্র জীবনানন্দ দাশ যিনি কিনা পাখির নীড়ের মতো বলেছেন। যে কবি এ ধরনের চিন্তা করেন, বা তার যে উপমা, মানে তার কবিতার যে উপমাগুলো, তো সেইটা তো আসলেই পরবর্তী জেনারেশন বা সেই সময়ের জেনারেশনও, মানে তার এই যে নতুনত্ব, মানে তার কবিতার যে শব্দ চয়ন বা শব্দের যে খেলা, তো সেগুলো নিয়ে সেগুলো একদমই নতুন একটা ধরনের কবিতা
কবিতার সাথে পরিচয় করায় দেয় দর্শককে, এবং নতুন চিন্তার সাথে দর্শককে পরিচয় করে দেয়, পাঠককে পরিচয় করিয়ে দেয়, এবং সেইটাই আসলে আমি আমার জায়গা থেকে বলি, অনেকেই আমি যখন ইন্টারভিউ দিচ্ছিলাম সেটা হচ্ছে আমার কাছে বনলতা সেন একটা মানে সিনেমাটা একটা দৃশ্যকাব্য, মানে ওটা যেমন কবিতাটা যেমন একটা মানে কাব্য, এবং আমার কাছে হ্যাঁ, আর এটাকে আমরা দৃশ্যকাব্যকে দেখাচ্ছি। এবং আমাদের শ্রদ্ধেয় নির্মাতা এবং আপনাদের সকল কলাকুশলী এটাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে আমরা চেষ্টা করেছি হ্যাঁ, পুরো সিনেমাটাই যে বললাম যে এই এটা যেমন একটা পোয়েট্রি, কিন্তু মানে এটা একটা পোয়েট্রি জার্নি, এবং সেই মানে পোয়েটিক জার্নিটা আমরা নানা রকম সিনেমায় বলি যে এটা একটা পোয়েটিক জার্নি, কিন্তু এটা কবিতারই পোয়েটিক জার্নি। কাজটা খুব চ্যালেঞ্জ ছিল, এবং সেখান থেকে আমরা যেটা বলতে চেষ্টা করছিলাম যে সেটা হচ্ছে এরকম যে পোয়েট্রির মানে এই সিনেমাটায় যদি আপনি কোনো ন্যারেটিভ নাও খুঁজে পান, মানে আপনার যদি মনে হয় যে মানে গল্পটা আমার বোঝার মতো না, বা গল্পটা আমার বুঝে আসছে না, তারপরে পুরো সিনেমাটা যখন আপনি দেখে যান না, একটা ইমপ্রেশন তৈরি হয়, একটা হ্যাঁ ইমপ্রেশনিজম নামে একটা ইজম আছে, একটা সময় বোধ কাজ করে। ইমপ্রেশনিস্ট আর্টিস্ট ছিলেন, পেইন্টার ছিলেন, সেই পেইন্টিং গুলোকে বলা হতো ইমপ্রেশন, যেটাতে হয়তো কোনো গল্প খুঁজে পাওয়া যেত না, কিন্তু জাস্ট একটা ইমপ্রেশন ক্রিয়েট হতো আপনার মাথার ভিতরে। তো এই সিনেমাটার ওই একটা আছে যে আপনি যদি ন্যারেটিভ খুঁজে নাও পান, তাও যদি আপনি এক বসায় দেখে যান পুরো সিনেমাটা, আপনার ভিতরে একটা অনুভূতি তৈরি হবে, এবং সেই অনুভূতিটা আপনাকে নানা রকম দিতে পারে, ডাইমেনশন দিতে পারে। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, নারীর সাথে পুরুষের সম্পর্ক, কিংবা বা জীবনের কথা বলা, জীবনের মুক্তি, কিংবা পরলৌকিক জীবনের মানে সবকিছু নিয়ে আসলে আপনি চিন্তা করতে পারেন, সেই সুযোগ আছে, একটা ওপেন এন্ডিং আছে আর কি। কিন্তু ওই যে যখন একটা দৃশ্য আছে এরকম, মানে জীবনানন্দ দাশ গলায় ফাঁসি দিয়ে আপনি ঝিঝি পোকা বা ফড়িং এর মতো করে এরকম উড়ে উড়ে করে যাচ্ছেন, ওই জায়গাটা স্পেশালি আমার মানে আমি একটু জানতে চাই ওইটি করার অভিজ্ঞতা কেমন ছিল? ওইটা তো খুবই কষ্টের অভিজ্ঞতা ছিল, মানে এখন তো দেখতে দারুণ লাগছে, কিন্তু ওইটা করতে খুব কষ্ট হয়েছে আমাদের, কারণ শীতের মধ্যে আমরা টানা শুট করছিলাম, আমার পুরো খালি গা, শুধু জাস্ট আন্ডারওয়্যার এবং সাপোর্ট ছিল, এবং পুরোটা গায়ে আমি রং মেখেছিলাম, এবং সেটা ওই ঠান্ডার ভিতরে কোনো পুরো সিনেমার মধ্যে আপনাকে খুব শর্ট কস্টিউমে নানা রকম কস্টিউমে ছিলাম, তো ওইটা আরেকটা কস্টিউম ছিল, সো পুরোটা শরীর আমাকে রং মেখে একদম এই করে রাখতে হয়েছে অনেকক্ষণ, প্রায় 7-8 ঘন্টা বা 10 ঘন্টার মতো একটা সময়, এবং এই সময় আমি কোনো সাপোর্ট সিস্টেম নিতে পারি নাই, যেহেতু ঠান্ডা ছিল একদমই। আমাদের মনে আছে 4-5 ডিগ্রি, আমার শরীর ইয়ের মতো করে কাঁপছিল, তার মধ্যেও মানে ভীষণ কষ্ট ছিল, বাট কষ্টটা করাই হয়েছে ওর জন্য যে দর্শক যাতে ওই কষ্টটা দেখে মানে স্ক্রিনে দেখতে পান, মানে কষ্টটা হয়তো এখন একটু লাগে যে দর্শকের অনুভূতি পেয়ে সেই কষ্ট সব লাঘব হয়ে যায়, যেটা দেখতে পাচ্ছেন সেটার একটা ওই কারণেই কষ্টটা করা, যে যাতে এইটার একটা ভিজুয়াল ট্রিট তারা পান আসলে স্ক্রিনে যখন দেখেন। ওই যে যেমনটি আমরা বলছিলাম যে এই কবিতার কোথাও যে মনে হয় এটা কি জীবন মুক্তির কোনো জায়গা, তো মনে হয় তখন যে উনি হয়তো মারা যাবেন, ওই পাখিরা হয়তো ওনাকে মুক্তির পথে নিয়ে যাবে না, হয়তো এরকম। কিংবা আরো একটা দৃশ্যের কথা আমরা স্পেশালি বলতেই পারি, যেখানে প্রস্তর যুগের ঘোড়াগুলোকে নিয়ে ঠিক পৃথিবীর অবয়বের মধ্যে করে ওই কবিতার একটা দেওয়া হয়েছে, এবং মনে হচ্ছে যে আসলেই কেউ যেন প্রস্তর যুগ থেকে মানে অনেক অনেক অতীত থেকে কোনো প্রাগৈতিহাসিক যুগ থেকে হয়তো ঘোড়াগুলো নিয়ে আসলে আমাদের বর্তমান সময়ে চলে আসছে। তার মানে এই যে জীবন চক্র চলমান, কিংবা আমাদের ইহজাগতিক যে জীবন, সেই অনেক অনেক বছর পূর্ব থেকে আমরা আস্তে আস্তে এইখানে এসে পৌঁছেছি, এই একটা জার্নির কথা বা জীবনের গতির কথা, কিংবা জীবনের মুক্তির কথা, যে জীবনকে ছাপিয়ে অন্য কোনো জগতে যাওয়ারও কিন্তু একটা গল্পের একটা শেড আমরা এখানে পেয়েছিলাম। আপনিও কি তেমনটি মনে করেন? হ্যাঁ, মানে আপনার যদি ওইরকম কোনো অনুভূতি হয়ে থাকে, আমরা তো আসলে ওই অনুভূতিগুলো কি নাড়া দেওয়ার চেষ্টা করেছি। এখন কিছুটা হয়তো আমাদের ন্যারেটিভ তৈরি করতে গিয়ে আমরা একটা চিন্তা থেকে করেছি, কিন্তু আপনি যে চিন্তা বলছেন অবশ্যই যদি সেটাকে আপনি এটা ফিল করে থাকেন, তার মানে কিছুটা হলেও আমাদের উদ্দেশ্য সফল হয়েছে, যে আপনি ওইরকম ভাবে চিন্তা করতে পারছেন, বা আরো কিছু নতুন কথা হয়তো আপনি বলছেন যেটা হয়তো আমরা হয়তো চিন্তা করিনি, বাট আপনার ওটা দেখে ওরকম মনে হচ্ছে। ওটাও অবশ্যই, ওটাও আবার একদিকে সঠিক, বিকজ অফ আমি তো আসলে ওই অনুভূতিটাই করতে চেয়েছি, যে আমি একটা অনুভূতিতে করেছি কাজটা, ঠিক আছে, বাট স্টিল আপনার ওটা দেখে আপনার আর একটা নতুন
অনুভূতি তৈরি হয়েছে, তার মানে আরেকটা নতুন গল্প তৈরি হলো, মানে কোনো একটা কিছু আমি একটা সৃষ্টি করলাম বা আমরা একটা তৈরি করেছিলাম, সেইটা আপনি দেখার পরে যদি আপনার মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়, সেটাও ওই সিনেমার আরেকটা, হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট দিক যে আপনি নতুন কিছু হয়তো ভাবতে পারছেন, ওখান থেকে আপনার চিন্তাটা, এই যে চিন্তা নাড়িয়ে দেওয়া, নতুন করে চিন্তা করার যে প্রয়াসটা তৈরি করে দেওয়া বা যে চর্চাটা হচ্ছে। জীবনানন্দ দাশের কবিতা প্রায়, মানে বিশেষ করে পার্টিকুলারলি বনলতা সেনের বয়স প্রায় 90 বছর, 91 বছর ধরে একটা কবিতা এখনো একই রকম ভাবে মানুষের মধ্যে আন্দোলিত করে। হ্যাঁ, ওইটি বললাম তো যে সেইটা যে বাংলা সাহিত্য যদি কেউ জানে তো তাকে এই বনলতা সেন চরিত্রটিকে আসলে, এত বছর ধরে যখন এই কবিতাটারই হচ্ছে, শুধু বনলতা সেন না, আমার মনে হয় যে জীবনানন্দ দাশের সকল কর্মই আবার নতুন করে তার সৃষ্টিগুলো নিয়ে চর্চা হচ্ছে। এবং আমাদের সিনেমার ওইটাও আরেকটা উদ্দেশ্য ছিল যে জীবনানন্দ দাশকে নিয়ে আবার একটু চর্চা হোক এবং সিনেমাটা সেটার একটা অংশ হয়ে থাকুক। তো সেই জায়গা থেকেও আসলে বনলতা সেন করা। তো আপনি যেটা বললেন, হ্যাঁ, আমরা তো ওইভাবে চিন্তা করে আমাদের জায়গা থেকে একটা চিন্তার জায়গা থেকে কাজটা করেছিলাম। এখন এই চিন্তাগুলো যে ছড়িয়ে যাচ্ছে, আবার নতুন চিন্তাও তৈরি হচ্ছে, সেটাই আসলে এই সিনেমাটার মূল উদ্দেশ্য ছিল আর কি। জীবনানন্দ দাশ তার চরিত্রে অভিনয় করেছে আপনার সহশিল্পী মাসুমুর রহমান নাবিলা, সরি জীবনানন্দ দাশ, সরি খায়রুল বাশার। ওকে, আমি একটু ইয়েতে ছিলাম। খায়রুল বাশারের মধ্যে জীবনানন্দের অবয়বটাকে দর্শক অনেক অংশে খুঁজে পেয়েছেন, কিন্তু জীবনানন্দ দাশের ভেতরের যে মানুষটা, সেটি তো আসলে মহিন। ওর যে চিন্তার জায়গাটা, ওর যে বোধ, ওনার খেলা করে সেই জায়গা থেকে। তো মহিন চরিত্রটি করতে গিয়ে আপনাকে নানা ডাইমেনশনে নানাভাবে আসলে যেতে হয়েছে। দর্শকের যে রিয়াকশন, সেখানে আপনার কি ধরনের অনুভূতি মানে আপনি পেয়েছেন যেটি আপনাকে আসলে খুব আপ্লুত করেছে? দারুণ দারুণ রিয়াকশন ছিল, কারণ আসলে মহিন দ্বারাই তো আসলে দর্শক জার্নিটা করতে থাকে। তো আমার নিজের উপর অনেক বড় একটা দায়িত্ব ছিল যে আমরা যেভাবে কমিউনিকেট করার চেষ্টা করছি, সেটা যদি ঠিকঠাক পোর্ট্রে না হয়, হয়তো দর্শকের সেই জার্নিটা করতে বাধাগ্রস্ত হবেন বা বাধাপ্রাপ্ত হবেন, কারণ সে হয়তো তার কেটে যেতে পারে, সুর কেটে যেতে পারে। তো সেই জায়গা থেকে যখন একটা আমাদের যে কানেকশন দিয়ে, মানে যেইভাবে আসলে জার্নিটা করা হয়েছে, তো সেইটা তো দর্শক দেখছেন, এবং দর্শক এখন দেখার পরে যেটা হচ্ছে, আমি ভয় ছিলাম যে আদৌ কমিউনিকেট করতে পারলাম কিনা। আসলেই ভয় ছিলাম। আমি যখন পুরো সিনেমাটাই করি, পরিশ্রম গেছে, কষ্ট হয়েছে, সেটা ঠিক, বাট এইটা ভয়ও ছিলাম যে আদৌ মহিন হয়ে ওটা হলো কিনা। তো সেইটা দর্শক যখন তার রিয়াকশনগুলো দিচ্ছিলেন, মানে তাদের কমেন্টস সোশ্যাল মিডিয়ায় সেগুলো লিখছিলেন বা চরিত্র নিয়ে সেটা আমাকে সরাসরি বলছিলেন, সেই জায়গা থেকে তখন মনে হলো যে না, মানে মনে হয় কোথাও একটা জায়গায় তাদের সাথে আমি কানেক্ট করতে পেরেছি। হয়তো পুরোটা নাও পারতে পারি, বাট যতটুকু পেরেছি তাদের সেই জায়গা থেকে রিয়াকশনটা আপ্লুত ছিলেন তারা, এবং ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন তারা। এবং এইটা রিয়েলি ব্লেসিং যে এত দারুণ একটা চরিত্র করার পরে সেইটা দর্শক দেখে খুব আনন্দ পাচ্ছেন, এন্টারটেইন হচ্ছেন। আপ্লুত আপনাকে পর্দায় মহিন চরিত্রে দেখে, এবং আপনার ওই জার্নিটার সঙ্গে কোথাও না কোথাও দর্শক ভীষণভাবে কানেক্ট করেছেন, এবং দর্শকের প্রত্যাশার সঙ্গে এবং সিনেমার চরিত্রের সঙ্গে ভীষণ সুবিচার হয়েছে বলে আমরাও মনে করি। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আপনার ছোটবেলা কিংবা অভিনয়ে আসার পিছনের গল্পটা, কিংবা এমন কোনো ঘটনা ছিল যেখান থেকে আপনি অনুপ্রাণিত হয়েছেন? আমার অভিনয় আসা খুবই অ্যাক্সিডেন্টাল, মানে কোনো জায়গা থেকে আমি কোনোদিন অভিনেতা হব এরকম জায়গা থেকে আসলে আমি খুবই বেসিক একটা ফ্যামিলি থেকে আসা। তো ঢাকায় আসা, এবং কাজ ছিল না বা কোনো কিছু করছিলাম না, অবসর টাইমটাকে আসলে কাজে লাগানোর জন্য থিয়েটারের সাথে সংযুক্ত হওয়া, এবং থিয়েটারের জাস্ট সময়টাকে টাইম পাস করার জন্য যুক্ত হওয়া, এবং ওইখানকার মানুষজনের সাথে আসলে ওঠা বসাটা খুব ভালো লাগছিল, তাদের সাথে কমিউনিকেশনটা আমার খুব ভালো হচ্ছিল, আমি যে ধরনের মানুষ বা আমি যেভাবে চিন্তা করি, তো সেটা হয়তো তাদের সাথে সংযোগ ঘটেছিল। এবং সেটা থিয়েটার করতে করতে অভিনয়ের কাজ করা, এবং অভিনয় ওইখানে করতে করতে আসলে একটা প্যাশন তৈরি হয়, যে অভিনয়ের প্রতি একটা ভীষণ রকমের ঠিক আছে, কোথাও একটা জায়গায় এসে মনে হলো যে না, মানে অভিনয়টা হয়তো পারি বা করা যেতে পারে বা চেষ্টা করা যেতে পারে। তো সেইটা কেউ সাহস দিয়েছিলেন এবং কেউ ইন্সপায়ার করেছিলেন। তো সেই জায়গা থেকে অভিনয়ের ভূতটা মাথায় আসে, এবং তারপরে আসলে প্রফেশনালি এটাকে নেয়া, মানে
ওই অর্থে বলতে গেলে খুবই অ্যাক্সিডেন্টাল একটা জায়গা থেকে আসলে কিন্তু অভিনয় আসা। এখন তো আপনি এটাকে এখন এটা ছাড়া আর কিছু জানিও না আসলে, সত্যি কথা। মানে মাঝখানে যখন এইটাই যখন কাজ হিসাবে নিজের রুটি রুজি হিসাবে সেটাকে যখন করতে পারলাম, চিনতে পারলাম, তখন এর বাইরে আর কিছু করা হয় না। আর কোনো কিছুই মনে হ্যাঁ, হয় না মানে যে যদি এখন কাজ কাম বন্ধ হয়ে যায় বা দর্শক অ্যাকসেপ্ট না করেন তাহলে না খেয়ে না, থাকতে হবে। নিশ্চয়ই তেমনটি হবে না, আমরা তেমনটা প্রত্যাশা করি না। দর্শক আপনার কাজে ভীষণ আপ্লুত এবং আপনাকে আরো নতুন নতুন কাজে দর্শক দেখতে চায়। নিশ্চয়ই, আমিও আশা করছি। মানে থিয়েটার এবং ভিজুয়াল মিডিয়া, এখানে কি আপনি কোনো পার্থক্য অনুভব করেন অভিনয়ের ক্ষেত্রে? পার্থক্য জাস্ট টেকনিক্যালিটির জায়গায়, মানে একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে ওপেন স্পেস। কোন মাধ্যমকে আপনার আমি বেশি কোনো এনজয়েবল মাধ্যমে মনে হয়? মানে কোনো ঝামেলা এখন আর লাগে না। দুটো সবগুলো মাধ্যমে একটা আলাদা মজা আছে। মানে আপনি যখন লাইভ অডিয়েন্সের সামনে পারফরমেন্স করছেন, ওইটা একটা অ্যামেজিং অনুভূতি। মানে আপনি মানে সরাসরি দর্শকের সাথে কানেক্ট করা যায়, ইন্টারঅ্যাক্ট করছেন, সেটা একটা আলাদা অনুভূতি। আর থিয়েটার স্পেসটা আসলে অভিনেতাদের জন্যই, মানে থিয়েটার বলাই হয় অভিনেতাদের মাধ্যম। আর ফিল্মটা অনেকটা বেশি ডিরেক্টরিয়াল মাধ্যম আর কি। বাট স্টিল সেইখানের মজাটা আবার ডিফারেন্ট। মানে আপনি অনেক রিয়েল সিচুয়েশনকে আপনি ডিল করতে পারেন এবং এটা অনেকদিন থেকে যায় কাজটা। সেটাও থেকে যায়, থিয়েটারও থেকে যায়। থিয়েটার ডকুমেন্টেশন এখন হয়, আগে হতো না। আগে তো ডকুমেন্টেশনের সুযোগ ছিল না, বাট এখন ডকুমেন্টেশনের সুযোগ আছে, যে থিয়েটারটাও আপনি রেকর্ড করে রাখতে পারবেন। বাট স্টিল মানে কোনো মাধ্যমেই আমি এখন সবগুলো মাধ্যমে আসলে খুব এনজয় করি। এখন কাজের ভিড়ে, কাজের চাপে থিয়েটারটা আবারও যদি সুযোগ হয় করতে চান? আমি তো থিয়েটার লাস্ট 2 বছর আগে শো করেছি। আমার একটা প্লে আছে লেট মি আউট, এটা তারওয়া নামে একটা রেপার্টরি থিয়েটারের সাথে আমি যুক্ত ছিলাম। সো ওনাদের প্রোডাকশন। সো ওটা লাস্ট 2 বছর আগে, মানে 2024-এ লাস্ট শো করেছি। এই বছর একটা শো হওয়ার কথা ছিল, মানে সরি 2025-এর নভেম্বরে একটা শো হওয়ার কথা ছিল, পরে সামহাও এটা হয়নি। মানে আমার ওই 2-একটা শোই করা হচ্ছে এখন, মানে যেগুলো করা হয়েছিল অনেক আগে সেগুলো করা, মানে তৈরি মানে আপনি সামহাও আপনি চান যে থিয়েটারটা আপনার সঙ্গে থেকে যায়। চাই, যেটা হচ্ছে যে এখন তো আর ওইভাবে আসলে আগে যেমন থিয়েটারটা না আসলে একটা টাইম খুবই এক্সপেক্ট করে। এটা হ্যাঁ, মানে আপনি যদি এটা করতে চান তাহলে ওটা আসলে আপনার লাইফস্টাইলের সাথে থাকতে হবে। আদারওয়াইজ আমি নিজেও ফিল করি যে আমার কথা হচ্ছে যে আপনি যদি পূর্ণাঙ্গ সময়টা না দিতে পারেন, ওইভাবে থিয়েটারকে আসলে স্পয়েল করার কোনো দরকার নাই। তো সেই জায়গা থেকে আমার যাওয়া কম হয়, কারণ আমি অলওয়েজ ডেডিকেটেড ছিলাম। সো আমি যদি ঠিকমতো টাইমটা না দিই, আমার নিজের কাছেও সেটা খারাপ লাগবে। তো সেই জায়গা থেকে চিন্তা যেটা আছে যে হয়তো সামনে যদি কাজ করি 2-3 মাসের কোন প্রজেক্ট বা 4-5 মাস একটানা কাজ করে হয়তো শো করে ফেলা, একটানা 10-12টা শো করে শেষ করে ফেলা, যাতে ওটাকে মানে ঝুলে না থাকে বা করে না। মানে নির্দেশনা কখনো মনে হয় যে না, ওটা আমার কাছে খুব টাফ লাগে, খুব টাফ একটা জব। মানে আমার কাছে ওইটা নিয়ে একটা সময় একটু আগ্রহ হয়েছিল, বাট এখন একটু ডিফিকাল্ট। মানে অভিনয় করার পরে বা যারা ডাইরেকশন দেন বা নির্দেশনা দেন, তাদের কাজ দেখে মনে হয়েছিল ওইটা আরো বড় জব। ওইটা করার জন্য অনেক দরকার, ধৈর্য দরকার। সো সেই ধৈর্যটা যদি কোনোদিন হয় হয়তো চিন্তা করবো, বাট আমার এখন কোনো প্ল্যানিং নেই। সিনেমার প্রথম সিনেমা আপনার আন্ডার কনস্ট্রাকশন, এটির অভিজ্ঞতা জানতে চাই। ওইটা তো আসলে অনেক দিন আগের কাজ ছিল, মানে 2012-তে আমি, মানে এটা আমার প্রথম সিনেমা, মানে আমার ভিজুয়ালও প্রথম কাজ। তো সেই জায়গা থেকে ওইটার প্রতি আপনার আলাদা প্রেম কাজ করে? ওই অর্থে না, কারণ ওইটা একটা সুযোগ ছিল এবং ওইটা আমাকে আসলে, হ্যাঁ অবশ্যই একটা কাজের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেইটাই আমাকে আসলে ভিজুয়াল মিডিয়ামে টেনে নিয়ে আসে। তো সেই অর্থে তো অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক আমার জন্য। এবং রুবায়েত হোসেন খুবই ফ্যান্টাস্টিক একজন ফিল্ম মেকার এবং তিনি আমাকে সুযোগটা করে দিয়েছিলেন। সো আন্ডার কনস্ট্রাকশন নিয়ে এটাই আমার খুব কোয়ার্টিস্ট ছিলেন রিকিতা নন্দিনী শিমু, আমাদের সময়ের আরেকটা ভালো অভিনেত্রী তিনি। তো আমরা একসঙ্গে কাজ করলাম, একটা ভালো অভিজ্ঞতা ছিল। শুরুতেই একটা ভালো সিনেমার সাথে যুক্ত হওয়া এবং সেই সিনেমাটা করা, তো সব মিলে আন্ডার কনস্ট্রাকশন আসলে ওই স্মৃতি হয়েই থাকবে আর কি। এরপরে কতগুলো সিনেমা কিংবা সিনেমা এই পর্যন্ত কতগুলো এসেছে? আমার যতদূর মনে পড়ে 7টা বা 8টা সিনেমা করা হয়েছে আমি যদি হিসাব করি। আমি এরপরে আয়নাবাজি, মুসাফির, হাওয়া, মায়ার জঞ্জাল, শ্যামাকাব্য, বনলতা সেন, সামনে শিল্পজীবী আসবে,
এগুলো ছিল কমপ্লিটলি ফিচার ফিল্ম, মানে সিনেমা হলে রিলিজড হওয়া বা আরও একটা সিনেমা রিলিজড হবে, সেটাও রাক্ষস করেছি লাস্ট ঈদে। সো হ্যাঁ, 7টা কি 8টা সিনেমা হবে। আর ওটিটিতে মনে হয় আরও 2টো সিনেমা আছে, একটা আন্তনগর, 3টা মনে হয়, ক্যাফে ডিজায়ার, আন্তনগর আর হচ্ছে টান। সো 10টা সিনেমা করা হয়েছে এখন পর্যন্ত। ভীষণ জনপ্রিয় একটি কাজ, সেটি হচ্ছে তকদির। হ্যাঁ, ওটা সিরিজ ছিল, ওটা সিনেমা ছিল না। ওটিটির কথা আসাতে আমি মনে হলো, এবং ইনফ্যাক্ট আমিও ব্যক্তিগতভাবে আপনার মানে ওইটা আমাকে রিকগনিশন দেয়, ইটস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কাজ এই করতে, যে এটা আমার, হ্যাঁ ভাইসা, যে ওইটা আমাকে দর্শকের কাছে আসলে অ্যাকসেপ্টেন্স তৈরি করে, যে অ্যাজ আ অ্যাক্টর হিসেবে দর্শক আমাকে হু ইজ হি, হোয়াট হিজ নেম ইজ। তাকদিরের পরে আসলে অনেকগুলো সিরিজ করা হয়েছিল, বলি বা রিফিউজি বা 9 এপ্রিল, আর অনেকগুলো সিরিজ করা হয়েছে তাকদিরের পরে। আসলে আপনার মায়ার জঞ্জালেও আপনার ফিল্মফেয়ার বাংলা অ্যাওয়ার্ড আছে, যেটি মায়ার জঞ্জালে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি 2024 ওটি কি সালে। আপনার জীবনের প্রথম অ্যাওয়ার্ড ছিল? না, এর আগে আমি আসলে তাকদিরের জন্য সাপোর্টিং কাস্টে ডেইলি স্টার ব্লেন্ডার চয়েস ওটিটি অ্যাওয়ার্ড পাই, পেয়েছিলেন। ওইটা সাপোর্টিং কাস্ট হিসেবে ছিল। আর এইটা ছিল সেরা নবাগত হিসেবে, কিন্তু আমি এটার আরেকটা ভার্সনে আসলে নমিনেটেড ছিলাম, সেটা ছিল মায়ার জঞ্জালের কাস্টিং এর জন্য, সাপোর্টিং কাস্টিং এর জন্য হচ্ছে, যদিও এটা মেইন কাস্টই ছিল, ওয়ান অফ দ্য মেইন কাস্ট ছিল, কিন্তু ওরা সাপোর্টিং কাস্ট হিসেবে ট্রিট করেছিল। সেখানে মনে হয় অনির্বাণ ভট্টাচার্য, আমি এবং আরও কয়েকজন ইম্পর্টেন্ট শিল্পী ছিলেন, ওটাও খুব ভালো অনুভূতি হয়ে আছে, যে যাদেরকে পছন্দ করি বা যাদের কাজ দেখে তাদের সাথে একটা স্ক্রিন শেয়ার হয়নি, মানে ওই যে নমিনেশনের কথা বলছি, ফিল্মফেয়ার নমিনেশন ছিল, আর আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সেরা নবাগত হিসাবে, মানে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম বাংলাদেশ থেকে, মানে আমি ছেলে হিসাবে আমি প্রথম ছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে ওই বছর মনে হয় জয়াপা এবং তাসনিয়া ফারিনও হয়েছিলেন, অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমরা আপনার এই অর্জনে আমরাও আনন্দিত, আপনাকে অভিনন্দন। আমরা আপনার কাছে সবসময়ই এমন কাজ চাই, যেন আরো বেশি বেশি এরকম অ্যাওয়ার্ড আপনি বহির্বিশ্ব থেকেও আমাদের অ্যাওয়ার্ডটা আসলে আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। অ্যাওয়ার্ডটা হচ্ছে যে আপনারা যখন সিনেমাটা দেখেন, আমরা কোনো একটা কাজ করি, বা সিনেমা হোক, সিরিজ হোক বা টেলিভিশন হোক, আপনারা যখন দেখেন, আমার কাছে না ওইটা অনেক বড় অ্যাওয়ার্ড। কারণ আমি সবসময় চাই, আমি সবসময় নগদে বিশ্বাসী। আপনি পুরস্কারের আশায় কাজ করেন না, পুরস্কারের আশাতে আমরা আসলে কেউই আসলে মনে হয় না কাজ করি। কারণ আমরা যখন কোনো একটা কাজ করি, সেটা আসলে আমার কাছে মেরিটটি নির্ভর করে যে গল্পটা কেমন। মানে আমি এই কাজটা করব না যে ওই কাজটা পুরস্কার পাবে এবং আমার চরিত্রটা পছন্দ হয়নি, কিন্তু আমার করে যেতে হচ্ছে, আমি এটা কোনোভাবেই মানে নিজের সঙ্গে স্যাক্রিফাইস করতে পারবো না। আমার কথা হচ্ছে, আমি কোনো একটা গল্প পছন্দ আমার হইতে হবে, চরিত্রটা পছন্দ, এখন একটু সুযোগ আছে পছন্দ করার, আগে হয়তো ছিল না, বাট সেই পছন্দটা না হলে তারা আমি কাজটা করছি না। আমি কাজটা করতে চাইছি কারণ ওই কাজটা আমার পছন্দ হচ্ছে, আমি ভালোবাসতেছি, এবং সেটা যদি তারপরে পুরস্কার পায়, সেটা তো বাড়তি পাও না। সো ওইটার জন্য আসলে কোনো কাজ করে না। কিন্তু যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি আসলে দর্শকের রেকগনিশন চাই, মানে আমি অনেক বেশি চাই যে আমার কাজটা অনেক বেশি ভালোবাসার চেয়ে আমার কাজটা অনেক বেশি দেখুক, মানে ভালোবাসা, সেটা তো ওইটা বললাম, ওটা তো সাথে পাওনা হিসেবে চলে আসবে। আমার ইচ্ছাটা হচ্ছে আমি কোন একটা কাজ করেছি, সেটা টেলিভিশন হোক বা রিকগনিশন, আমার কথা হচ্ছে সর্বোচ্চ দর্শকের কাছে আমি আমার কাজটা নিয়ে পৌঁছাতে চাই, মানে এটা আমার সব সময় ইচ্ছা। আমাদের সকল শিল্পী মনের ক্ষুধা। হ্যাঁ, মানে আমি আসলে দর্শককে দেখাতে চাই, কারণ দর্শককে আমি আসলে এন্টারটেইন করতে চাই, আমি নিজেকে এন্টারটেইনই মনে করি। সেই অর্থে এখনো তো ওই অর্থে ভালো অভিনেতা হয়ে উঠতে পারি না, হয়তো এটা দীর্ঘ সময় লাগবে। সো যে অভিনেতার তো প্রক্রিয়াটাই পুরো সারা জীবন ধরে চলে যায়, চর্চাটা। তো আমি আসলে দর্শককে দেখাতে চাই যে আপনারা দেখছেন দেখেছেন সিনেমাটা, সেইটা আসলে অনেক বড় পুরস্কার, মানে এবং ওইটা থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা অনেক বেশি কিছু। এটি একজন শিল্পী হৃদয়ের ভীষণ উদার মনের অভিব্যক্তি, এবং আপনার মধ্যে এটি ভীষণ ভাবে আছে। সেজন্য আসলে আমরা আপনাকে আরো বেশি করে, বোধহয় দর্শক আপনাকে আরো বেশি করে অ্যাপ্রিশিয়েট করবে এবং ভালোবাসবে। নিশ্চয়ই কোন চরিত্রকে ফলো করেন, বা এরকম আছে যে আপনি অমুক অভিনেতা বা এরকম কেউ আইডল আছে যে যার মতো আপনার, যার অভিনয়ের স্কিল আপনাকে অনুপ্রাণিত করে? এটা অনেক, মানে আমি আসলে যে কোনো ভালো অভিনেতার, মানে কোনো একটা প্রজেক্টে কেউ যদি ভালো অভিনয় করে, সেটা আমার আইডল হয়ে যায়। মানে ইটস লাইক, মানে এটা চলমান, মানে অনেকেরই কাজ দেখি, বা সারা পৃথিবী জুড়ে অনেক ভালো ভালো অভিনেতার কাজ দেখার অভিজ্ঞতা আছে, বা দেশে বা বিদেশে বা যেটাই হোক।
পার্টিকুলার কোনো নাম বললে অনেকের নাম বলতে হবে, কিন্তু আমি সেটা না বলে আমি সেটা বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো ভালো কাজ দেখার তো একটা চোখ তৈরি হয়েছে এখন। তো ভালো কাজ দেখলে ওটাতে চোখে পানি চলে আসে বা ওটা থেকে ইন্সপায়ার হই যে আমিও একটু এরকম কাজ করতে চাই। তো যে কোনো ভালো অভিনয় দেখলে আমি ওটা লোভে পড়ে যাই, মানে আমার কাছে মনে হয় ওই চরিত্র কিংবা ওই অভিনেতা, আমার মনে হলো যে আমি হয়তো ওইটা আর করতে চাইবো না, আমার আবার একটু অন্যরকম ফিলোসফি, মানে যে কাজটা হয়ে গেছে সেটা আর করতে চাই না, কিন্তু আমি বলতে চাই যে ওই কাজটা করতে গিয়ে উনি যে পরিশ্রমটা করেছেন বা যেই চিন্তাটা জায়গা থেকে যেই ভাবে চরিত্রায়ন করেছেন, সেটা যেন আমি আমার যখন চরিত্র কোনো একটা প্রজেক্ট পাবো আমি যেন ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই, আমি যেন ওই অথেন্টিক থাকি, মানে ওই সততাটা আমি রাখি ওই চরিত্রের প্রতি। তো আমাকে আসলে ওইটাই ইন্সপায়ার করে। আমি আসলে সবসময় মনে করি যে এটা হয়ে গেছে সেটা নতুন করে করার কিছু নেই, আমি হয়তো করলে আমার মতো করে একটা হবে, উনি করেছেন ওনার মতো একটা হয়েছে এবং সেটা তো আমাকে আনন্দ দিয়েছে, তো সেটা নতুন করে কিছু করতে চাই না। বাট আমি আমার কাজটা যখন আবার করতে যাব, মানে আমার কোনো একটা চরিত্র, আমি ওই ইন্সপিরেশনটা ধরে রাখবো। আমার মনে হয় যে নির্মাতারা আপনাকে নিয়ে বোধহয় এই জায়গাটা পান যে এই যে কাজের মধ্যে আপনার যে ডেডিকেশন কিংবা আরো চাই আরো বেশি করে আমাকে কাজ করতে, এইটা বোধহয় তারা ভীষণ করে পায়। এজন্যই আপনার মানে আমি তো যতদূর আমি জেনেছি যে আপনি বাংলাদেশের মোটামুটি এখনকার বা যারা খুব ভালো কাজ করছে গুণী নির্মাতা সকলের সঙ্গেই মোটামুটি আপনার কাজ করা হয়েছে কিছু কিছু হলে, কিন্তু অনেকের সাথে এখনো কাজ করা হয়নি যাদের সাথে আমি খুব কাজ করতে চাই। কাদের সঙ্গে কাজ করতে চাই? আমি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সাথে কাজ করতে চাই। রেহানা মারিয়াম নূর যিনি বানিয়েছেন, আমি জানি না তিনি তো সোশ্যাল মিডিয়া নাই, আমার কথা শুনবেন কিনা তাও জানি না, বাট আমি এত করে চাই তার সাথে কাজ করতে। আমি জীবনে কোনোদিন সুযোগ হলে নিশ্চয়ই আমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার এই আকুতি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবসময় কাজ করার সাথে 2-3টা কাজ করা হয়েছে, বাট আমি ওকে খুব মিস করি। রবির সাথে কাজ করতেই চাই। শাওকির সাথে আমার লাস্ট ইয়ার কাজ হয়েছে, তাকদিরের পর প্রজেক্ট করা হয়নি, আমি তো ওর সাথে কাজ করতেই চাই। অনেকের সাথে কাজ করতে চাই যাদের কাজের খুবই ভক্ত আমি। আমার আয়নাবাজির পরে অমিতাভ ভাইয়ের সাথে কাজ হয়নি, বা সুমন ভাইয়ের সাথে আমি একদম ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করতে চাই। মেজবাহ রহমান সুমনের সাথে আপনি হাওয়াতে তার সাথে কাজ করেছি, সেটা একটা আনন্দ ছিল, ভীষণ ভালো। হ্যাঁ, বাট স্টিল সুমন ভাইয়ের সাথে কাজের ক্ষুধা আছে যে যদি কোনো সুমন ভাই প্লিজ কাস্ট মি। আচ্ছা, এমন কোন অভিনেত্রীর সঙ্গে কাজের ক্ষুধাটা আছে? আমার বন্ধু তুষির সাথে আমার কাজ করতেই চাই। তুষি খুব ভালোভাবে এই সময়ে ও কত ডেডিকেটলি কাজ করতেছে দেখে খুব ভালো লাগে। ওর সাথে কাজের সুযোগ হলে আমি আবার করতে চাই, মানে ওর সাথে স্ক্রিন শেয়ার করাটা নিশ্চয়ই একটা আনন্দের বিষয় হবে। খুব ভালোভাবেই কাজ করতে চাই অনেকের সাথে। আমরা এই বার্তাটিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তুষির কথা মানে অনেক জায়গায় বললাম, এবার আমি শিওর কেউ না কেউ কাজ করবে। আচ্ছা, আপনি কি কোথাও মনে করছেন যে শিল্পীদের কাজ করার ক্ষেত্র কিংবা স্বাধীনতা কোথাও না কোথাও একটু সংকুচিত হয়েছে? সংকুচিত আসলে তো সবসময় ছিল, এখনো আছে, মানে এটা আসলে আমাদের চারপাশের পরিবেশই সেটা তৈরি করছে। মানে এটা কি কোথাও এখন একটু বেশি প্রভাবিত হয়েছে বা একটু কোথাও কি শিল্পীরা সেটা নির্ভর করে আপনি কিভাবে সেটা ডিল করছেন। মানে সংকুচিত তো শিল্পী সবসময় ডমিনেটেড ছিলেন, মানে সমাজ দ্বারা, রাষ্ট্র দ্বারা, মানে সেটা সবসময় ছিল। তো তারপরও সেখান থেকে শিল্পীরা কিন্তু বের হয়ে আসছেন, সেগুলোকে মারিয়ে, সেগুলোকে দূরে, মানে সেটার বিরুদ্ধে কাজ করে তারা দাঁড়িয়ে গেছেন বা দাঁড়িয়েছিলেন। তো যত আপনার চাপ আসবে, শিল্পীর কাজ হচ্ছে ওই চাপটাকে ওভারকাম করা এবং সেইটাকে নিয়েই আসলে এগিয়ে যাওয়া। আমি আসলে স্পেসিফিক শিল্পী ব্যক্তি সত্তার কথা বলছি না, সামগ্রিক কথা বলছি, যে কোথাও কি আমাদের শিল্প চর্চা কিংবা আমাদের এই সাংস্কৃতিক যে অঙ্গন, এখানে কি আমাদের কাজ সেম জিনিস বললাম, মানে আমার এখানেও সেম আলাপটাই আমি দিতে চাই। বিষয়টা হচ্ছে সংকোচন বিয়োজন নানা জায়গায় আসবে, মানে এইটা জগতের নিয়ম হতেও, মানে আপনি তো শিল্পীরা তো আসলে মারামারি কাটাকাটি করতে যেতে পারবে না, তাকে কাজ করেই আসলে সেটার প্রতিবাদ জানাতে হবে বা করতে হবে। তো আপনি কি দমিয়ে যাবেন, মানে সেটা হচ্ছে আমার কথা। মানে চারপাশে চাপ আছে অনেক, আপনার এই চারপাশে অনেক চাপ আছে, মানে সেই চাপটা সমাজ থেকে আসুক বা রাষ্ট্র থেকে আসুক বা আপনার পাশ থেকে আসুক, আপনি যদি সত্যি কন্ট্রিবিউট করতে চান আপনার সমাজে বা রাষ্ট্রে আপনার কাজ দিয়ে, সেটা শিল্পী সত্তা দিয়ে হোক, আর আপনার কবি সত্তা দিয়ে হোক, বা আপনার রাইটিং সত্তা দিয়ে হোক, যেইটা আপনার কাজ করার কথা, তো সেইটা কি আপনার কাজ করে যেতে হবে।
মানে আপনি মানে আপনি সামহাউ এটা বলতে চাচ্ছেন যে এটা যা কিছু হোক না কেন শিল্পীকে তার জায়গাটা ধরে রাখতে হবে এবং আপনি এই কাজটা করে যেতে হবে। সার্ভাইভাল ইনস্টিংক্ট, মানে অ্যাজ আ সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে নেচারে যেমন মানুষ বেঁচে থাকে, যে সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে, মানে তারাই তো এখন ডমিনেট করছে নেচারকে, মানে মানুষ নেচারকে ডমিনেট করছে। সেটা কিভাবে? বিকজ অফ তার সার্ভাইভাল ইনস্টিংক্ট তাকে এটা বলছে যে তুমি যদি বেঁচে থাকতে চাও সো তোমাকে এইভাবে সার্ভাইভ করতে হবে। আপনার মধ্যে এই সো আমরা শিল্পী হিসেবে তো সেম জিনিসই, তাই না? যে সত্তাটা, প্রতিবাদী মনটা, যে আপনাকে সেটা আমি প্রতিবাদী না, যারা কাজ করেন বা যারা মনে করেন যে শিল্প চর্চা করবেন এবং চারপাশে অনেক বাধা এবং তিনি থেমে যাবেন সেই বাধা দেখে, তাহলে মনে হয় না তার শিল্প চর্চা করার দরকার আছে। কারণ আলটিমেটলি তো শিল্প চর্চা এটা না যে মানে ওটা তো আপনার নিজের অধিকার, তাই না? আপনার নিজের অধিকার বিষয়। আপনি যদি শুধু এইটুকু দেখি, মানে আমি শিল্প চর্চাও যদি বাদ দিই, আমার অধিকারটা কি, আমি কি আমার অধিকার বিষয়ে সচেতন কিনা, আমি কি ডমিনেটেড হইতে চাই কিনা, আমাকে কেউ যদি ডমিনেট করতে চায় তাহলে আমার কাজটুকু কি, সেই ব্যাপারে মাধ্যমে আপনি আপনার সেই আমার মাধ্যম যেটা, সেই মাধ্যমেই সেটা করে যেতে হবে। এবং সেটার জন্য যে কোনো কিছু হইতে পারে। আপনি ওই ত্যাগটা স্বীকার করতে চান না বলেই হয়তো চাপটা বেশি ফিল করেন, কিন্তু আপনাকে ওই ত্যাগটুকু স্বীকার করতে হবে। যে আমি কিন্তু আসলে এইটার এই জায়গাটাকে আমি বলি নাই, আমি বলতে চেয়েছি যে আপনি কি কোথাও মনে করছেন যে আমাদের সোসাইটিতে এইটা মনে করছেন বলেই তো এই প্রতিবাদী মনটা ওই অ্যানসারটা আসলে চারপাশটা ওইটাই বললাম, যে আপনি যদি চাপ ফিল করেন তাহলে আপনাকে চাপ, মানে তাহলে মানে ওই চাপটা নিতে হবে। এক্স্যাক্টলি। তার মানে আর যদি আপনি চাপ ফিল, আমি যদি চাপ ফিল না করি, চারপাশে যা হচ্ছে না, মানে তার মানে কোনো না কোনো জায়গাতে সংকোচন আছে, কিন্তু শিল্পীদের আসলে এটি মনে রাখলে চলবে না, শিল্পীর জায়গা থেকে তার কাজটা তাকে করে যেতে হবে। মানে সে যদি আসলেই ডেডিকেটেড হন, আসলে তার যদি মনে হয় হ্যাঁ অবশ্যই আমার চারপাশে অনেক কিছু আছে, এবং সেইটা আগেও ছিল না তা না, মানে এখনো যে হচ্ছে, নতুন করে বেশি করে হচ্ছে, সেই ব্যালেন্সটা হয়তো আপনি হয়তো একটু বেশি বলবেন, একটু কম বলবেন, এইটুকুই তো, এর বেশি কিছু না। কিন্তু আলটিমেটলি দিন শেষে আমি যখন আমার ওপেন স্পেস ছিল, তখনও কি আমি খুব ভালো শিল্প তৈরি করেছিলাম? মানে শিল্প মন্দ শিল্প তো অন্য, না সেটা আরেকটা আলাপ। আমি আসলে ভালো মন্দের কথাটা দিয়ে বলতে চাইতেছিলাম এই কথাটাই, যে চর্চাটা আপনি কিভাবে জারি রেখেছিলেন, সেটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। মনে করেন যে থিয়েটারের চর্চার সঙ্গে মানে আমাদের আগের, আমরা যদি 90-এর দশক ধরি, 80-এর দশক ধরি, কিংবা তারও স্বাধীনতার সময়ের পরবর্তী সময় ধরি, সেই সময়ের সঙ্গে এই একবিংশ শতাব্দীতে এসে থিয়েটার চর্চা কোথাও একটু মানে একটু ধীর গতিতে যাচ্ছে কিংবা একটু স্তমিত, এরকম সেই কথাটা আবার এখন চলে আসে যে কেন স্তমিত হলো, মানে এটার দায়টা তো আমাদের, এটার দায় আমি আগে পরে যাবো ইয়েতে, যে আমার চাপের লোকজনের কাছে। প্রথমে আসলে দায়টা তো আমরা যারা এখানে এক্সিস্ট করি তাদের দায় আগে, মানে আপনার ঘরটা সুন্দর কিনা, গোছালো কিনা, এটার দায় তো পাড়া প্রতিবেশী আপনার সাথে ঝগড়া করলো বলে আপনি ঘরটা গোছাতে পারেন সেটা নয়। নয়টা হচ্ছে আপনি আপনি থাকেন, আপনাকে আগে ঘরটা গোছাতে রাখতে হবে, তারপরে আপনার পাশে যে চাপটা, সেই চাপটা ডিল করতে হবে। এখন এটি চাপের বিষয় না, মানে আমি বলছি যে এই যে তরুণ প্রজন্ম, মানে কোথাও কি আমি ওইটার সাথে একটু সংযোগ করে এটা বলছিলাম, থিয়েটার বিমুখ, এটা কি নতুন প্রজন্মকে আপনি ইন্সপায়ার করতে পারছেন না কেন? ওকে, সারা পৃথিবীতেই তো এখনো ব্রডওয়ে চলে, ব্রডওয়েতে এখনো মানে সিনেমার চেয়ে বেশি টাকার টিকিট দিয়ে ব্রডওয়েতে নাটক দেখছে, গ্লোব থিয়েটার। বা আমরা স্বাধীনতার পরে প্রায় 50 বছর পার হয়ে গেছে আমাদের গ্রুপ থিয়েটার চর্চা, এখনো পর্যন্ত আমরা কোনো অর্থনৈতিক সংস্থান করতে পারিনি। মানে আমরা থিয়েটার চর্চা করে এখনো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, মানে এটার কোনো প্রফেশনালিজম অবস্থায় নিয়ে আসতে পারেনি। মানে একটা 50 বছরের কালচার, আপনি সেখানে কোনো প্রফেশনালিজম এখনো আনতে পারেন নাই, এটা তো হতে পারে না। কোথাও তো একটা গোড়ায় গলদ আছে। গলদটা তো আসলে যে আমরা শিল্প সংস্কৃতি চর্চা করব কি করব না, এটা সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে না, ওটা তো পরের আলাপ, মানে ওটা বন্ধ হয়ে যাচ্ছে, ওটা অনেক পরের আলাপ। আপনি চর্চা করবেন, এটা আগের আলাপ। আপনার ঘরে সেই চর্চাটা হইতে হবে, আপনার চারপাশে চর্চাটার মধ্যে ঢুকতে হবে, সেটা আগের আলাপ। সেই যুদ্ধটা আগে করতে হবে, যে আপনার চারপাশে, আমি সকালবেলা ঘুম থেকে উঠলে আমি আগে জানি যে হারমোনিয়ামের শব্দ পেতাম, এখন সেটা হয় না। এক্স্যাক্টলি, এটা কিন্তু আমারও, মানে এখন হয় না। এখন কি আপনি বলবেন যে আমি ওনাদের নামই করছি না, মেনশন করছি না, বলছি এখন কি বলবেন তাদের চাপে এটা হয় না? অবশ্যই তাদের একটা চাপ আছে, তাদের সোশ্যাল স্ট্রাকচারে তাদের একটা আছে, অবস্থান আছে। আপনার সোশ্যাল স্ট্রাকচারে আপনার অবস্থান নাই কেন? এটা কি শুধু মানে ওই চাপে, নাকি আপনি নিজেও গর্তে ঢুকেছেন? ওকে, তারপরে আমরা মানে
আপনি সবসময় আপনার ব্যক্তি জায়গাটাকে বলছেন যে প্রথমে ব্যক্তি নিয়েই তো সমাজ। হ্যাঁ, ব্যক্তি থেকে সমাজ, আপনি ব্যক্তির জায়গা থেকে আপনি প্রতিষ্ঠান ধরেন, হ্যাঁ। মানে আমরা যারা থিয়েটার চর্চা করি বা যারা সিনেমা বানাই, যারা ইন্ডাস্ট্রি দাঁড় করে, এখানকার মানুষজন তাদের নিজেদের জন্য কি করতেছে, তারা কি এটাকে ব্রডার ওয়েতে চিন্তা করতেছে কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট আগে। দেন আপনি ওইটার জন্য কার কার সাহায্য সহযোগিতা লাগবে, তখন না আপনি, আপনার যদি একটা পলিসি থাকে, আপনার নিজের যদি একটা পলিসি থাকে, আপনি তখন না যেতে পারবেন আরেকজনের কাছে যে আপনার এই পলিসিটাকে কি পেতে হলে বা পলিসি মেক করতে হলে যে যুদ্ধটা করতে হবে, তখন আপনি পথ খুঁজে পাবেন। সেটা আপনার যে চারপাশে চাপ এবং পাশাপাশি যারা আপনাকে হেল্প করতে পারে তাদের সহযোগিতা নেওয়া, এই দুটো তখন আপনি খুঁজে পাবেন, এছাড়া তো আপনি পথ খুঁজে পাবেন না। আর শিল্পীদের তো এই দায়িত্বটা আছে, এই পথটাকে অলওয়েজ পরিষ্কার করতে হবে। এইটা কখনোই সুযোগ নাই যে আপনি স্কিপ করার না, আপনি খুব ভালো একটা স্পেস খুব ঘুমায় শিল্প চর্চা করবেন, এটা হবে না। পৃথিবীর সব জায়গায় এই, আপনি ইরানের কথা ধরেন, ওখানে এত ভালো ভালো সিনেমা হচ্ছে, এত সুন্দর সুন্দর, মানে ওনাদের সমাজ তো আমাদের চেয়ে অনেক কঠিন, মানে আমাদের চেয়েও অনেক কঠিন, কিন্তু সেখান থেকে তো ভালো শিল্প তৈরি হচ্ছে কিভাবে? চাপটা তো তাকে তার শিল্পটা বের করছে না, কিন্তু সেখানে সংকটও আছে, সংকটও আছে, এবং সেই শিল্পটা করতে যে অনেক রকমের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে। তো এখন ওইটাই আমার প্রশ্ন, আপনি কি ওই ত্যাগটা স্বীকার করতে রাজি কিনা? এক্স্যাক্টলি। তো আমি রাজি না বলি হয়তো চাপটা ফিল করছি, এবং ওই চাপটার তখন চাপ না, তো আপনি তো নাই ওর ভিতরে, আপনি চাপ ফিল করতেছেন কেন? আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে যে আমরা সকালবেলায় উঠে হারমোনিয়ামের শব্দ শুনতাম। হ্যাঁ, আমাদেরও মানে সকালবেলায় যে তানপুরার একটা রেওয়াজ করার কথা, কোন জায়গায় আপনি শব্দ পাইতেন, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু নাই। কেন নাই? প্রথমে ঘর থেকে শুরু করেন, তারপরে প্রতিষ্ঠানের কাছে চান, যে আমাদের চারপাশে খেলাঘর নামে নানা রকম প্রতিষ্ঠান ছিল, তো সেগুলো নাই, তখন চান যে আমার ঘরে শুরু করুন, তারপরে ওইটা চান, তারপরে সরকারকে বলেন যে এটার জন্য আমার এই লাগবে, এবং সরকার যদি সেটা না দেয় সেটার জন্য রাস্তায় নামেন। এক্স্যাক্টলি, এটা আমাদের শিল্পীদের অনেক বড় দায়িত্ব বলে আমরা রাস্তায় নামতে যাচ্ছেন না, আপনি এই দেশ থেকে বিদেশে চলে যাচ্ছেন সেটেল হতে, মানে এটা এই গল্প করতে গেলে অনেক ধরনের গল্প হবে, সো সেটাই জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলাম যে আপনি ওইটা করতে খুব সহজ পাচ্ছেন, আপনি ওইটা করতে খুব সহজ পাচ্ছেন, কারণ ওটা আপনার জন্য খুব সহজ, কিন্তু আপনি এটা তো নিতে চাইবেন না। স্বাভাবিকভাবে সবাই সবার পরিবার, নিজের কথা আগে চিন্তা করবে। ওকে, আমরা আরেকটু অন্যদিকে যাই, সেটি হচ্ছে যে আমাদের কি আপনি মনে করেন যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আসার ফলে সিনেমা তৈরির জায়গাটা কিছুটা হলেও পরিবর্তন, সিনেমার ধরন বা সিনেমা গল্প বলার ধরনের মধ্যে একটা পরিবর্তন এসেছে? ডেফিনেটলি। আমি তো সবসময় বলি যে ওটিটির এই বুমটার জন্যই আসলে এখন সিনেমা ভালো সিনেমা তৈরি হচ্ছে, কারণ মাঝখানে 10-15 বছর একদম সিনেমার কোনো খোঁজ ছিল না, এবং যতটুকু হচ্ছিল খুবই ইন্ডিভিজুয়াল পর্যায়ে, কিন্তু কালেকটিভলি সেটা হচ্ছিল না। মানে এখন কালেকটিভলি হওয়ার চেষ্টা করছে, নানা রকম সিনেমা হচ্ছে। আপনি লাস্ট ঈদেও যে ধরনের সিনেমা দেখবেন, বা তার আগে রোজার ঈদেও 5টা সিনেমা 5 ধরনের সিনেমা হয়েছে, বা 5টা সিনেমা যে রিলিজ হয়েছে নানা রকম জনরার সিনেমা রিলিজ হয়েছে। তার মানে কি যে একটা কালেকটিভ কনসিয়াসনেস তৈরি হচ্ছে অনেকের ভিতরে, যে নানা রকম সিনেমা দেওয়া যায়, এবং দর্শকও সেই সিনেমা দেখে অ্যাপ্রিসিয়েট করছেন। দর্শক মানে একটা দিয়েছেন যে আমি দেখতে আসবো, তুমি বানাও। এইটা কিন্তু গত 10-15 বছর কিংবা 20 বছরেরই একটা প্রক্রিয়া, মানে দর্শকের যে সেন্সটা তৈরি হয়েছে, 10-15 বছর 20 বছরের প্রক্রিয়া, সেটা এখন আপনি কিছুটা দৃশ্যমান হচ্ছে, এবং সেটা অবশ্যই একটা বড় জায়গা, যে ওটিটি তো আপনাকে একটা ভিন্ন মাধ্যম দিচ্ছে। কারণ এই 10-15 বছরের নতুন ফিল্ম মেকার তৈরি হয়েছে, তাদের চিন্তা প্রক্রিয়াটা তৈরি হচ্ছিল, এবং সেই চিন্তা প্রক্রিয়া হয়তো ওটিটিতে প্রথমে ডেভেলপ হয়েছে, তারপর সেটা এখন সিনেমা, মানে সেটি খুব সাম্প্রতিক বিষয় তা নয়, এটি আসলে একটা প্রসেস, তার মধ্যে দিয়ে বাংলাদেশের কালচারটাকে আলটিমেটলি ডেভেলপড হয়েছে, এবং যেটার ফলশ্রুতি আমি তো মনে করি যে গত 20 বছরের ফলশ্রুতি, বা আমরা এখন সেটা দেখতে পাচ্ছি। কিংবা ধরেন আমরা একটা সময় দেখতাম যে মানে এফডিসি কেন্দ্রিক যে সব সিনেমা, ওখানেও এক ধরনের দর্শক সংকট ছিল, কিংবা আমরা একটা জেনরির মধ্যে সিনেমা দেখতাম, সেইখান থেকে সিনেমা শিল্পটাকে আলটিমেটলি গল্প বলার ধরন বদলেছে, এবং মানুষ সেগুলোকে সুন্দরভাবে রিসিভ করছে। সেটি শুধুমাত্র বাংলাদেশি ওটিটি নয়, মানে সারা পৃথিবী জুড়ে ইন্সপিরেশনটা তৈরি হয়েছে। টেকনোলজি চেঞ্জ, ইন্টারনেটের প্রসার, সবকিছু মিলে মানুষের ঘরে ঘরে তো এন্টারটেইনমেন্টের নানা রকম এলিমেন্টস চলে আসছে। সো যারা এই প্রক্রিয়ার মধ্যে বড় হচ্ছিলেন, দেখছিলেন, ফিল্ম মেকার থেকে শুরু করে, তো ইন্ডাস্ট্রি প্রক্রিয়াগত বিষয়টাই অনেক চেঞ্জ আসছে। তো সেই চেঞ্জের কারণেই আসলে বাকি জিনিসগুলোর ইফেক্ট বা ইমপ্যাক্ট দেখতে পাওয়া যাচ্ছে আর কি। এক্স্যাক্টলি। একটু অন্য প্রসঙ্গে যাই, ব্যক্তিগত জীবন এবং কাজ, প্রফেশন এবং আপনার পার্সোনাল লাইফ কিভাবে ব্যালেন্স করেন?
ব্যালেন্স খুব একটা করতে হয় না, কারণ আমি পার্সোনাল লাইফে খুবই কি বলে দুর্বল একটা মানুষ। দুর্বল মানুষ হচ্ছে যে আমি আমার প্রফেশনটার প্রতি এত বেশি ডেডিকেটেড যে পার্সোনাল লাইফ খুব হয়ে থাকে। সো ওটা আমি ব্যালেন্স করার চেষ্টা করি না, কারণ ওটা ব্যালেন্স করা আমার সাধ্যের বাহিরে। কারণ আমি খুব একটা গোছানো মানুষ না। সো কাজের মধ্যে থাকলে কাজের মধ্যেই থাকি, সো বাকিটা ব্যালেন্স হয়ে যায়। মানে এটা ওটার জন্য আপনাকে আলাদা করে হ্যাঁ, মানে আমি আর ওইটার জন্য আলাদা, কারণ ওইটা আমার হাতের মধ্যে নাই। মানে ওই পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ নিয়ে খুব একটা আপনি শুধুমাত্র আপনার কাজের মধ্যে ডুবে থাকতে চান। আমার কাজের মধ্যেই কাজটা আমাকে অনেক বেশি, মানে সোজা কথা, আমি কাজের মধ্যে না থাকলে আমি খুব ডিস্টার্ব থাকি। ওকে, মানে আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই। ব্যক্তিগত জীবনেরও অধিকাংশ সময় আপনার কাজের মধ্যেই আসলে ডুবে থাকা মানে হয়। কোনো কিছু দেখছি, কোনো কিছু পড়ছি বা কোনো কিছু নিজেকে চিন্তা তৈরি করছি, করছেন, কোন একটা চরিত্রের মধ্যে ডুব দিয়ে থাকছেন, এমন এরকম। খুবই ভালো। দর্শকের জন্য একটু তো বলতে হবে যে ব্যক্তিগত জীবনে বনলতা সেন আছে। ওইটাই বললাম, পার্সোনাল লাইফ আমার এত ডিটাচমেন্ট, আমি পার্সোনাল লাইফকে কখনো আমার প্রফেশনাল লাইফের সাথে করি না। সো ওই আলাপটা আমি হয়তো ঢুকবোই না। আচ্ছা, খুবই টেকনিক্যাল। হ্যাঁ, খুবই টেকনিক্যাল। এই কারণে আমার কাছে মনে হয় যে আমার প্রফেশনের যা কিছু আছে ওইটুকু বিক্রয়যোগ্য, আর পার্সোনাল লাইফের যা কিছু আছে ওইটুকু শুধুই আমার। না, কিন্তু এইটা কিন্তু আপনার বিক্রয়ের জন্য নয়। আমি আমার কথা শেষ করতে দিতে হবে না, আমি আমার একই জিনিস ওই একই জিনিস। আমি বিক্রি শব্দটা যদি নাও ইউজ করি, শব্দটা এটাই রাখা যায় যে আমার কাজটার সাথে আমার দর্শকের সংযোগ। আমার পার্সোনাল লাইফের সাথে আমার দর্শকের সংযোগের কোনো কারণ নেই, বিকজ অফ পার্সোনাল লাইফ একদমই আমার ফ্যামিলির লোকজনের সাথে সেটা সংযোগ। মানে ওইটুকুর অধিকার শুধু আমার ফ্যামিলির লোকজনের আছে। আমার দর্শকের সাথে শুধু আমি কাজের সাথে দর্শকের সাথে সংযুক্ত থাকতে চাই, এবং শুধুই কাজ। এবং আমার আমি এটা একদম ডেডিকেটেডলি মেনটেন করে আসছি গত 15-20 বছর ধরে। আমি ইন্ডাস্ট্রিতে যতদিন ধরে কাজ করি, আমি ডেডিকেটলি এই জিনিসটা খুবই চর্চিত যে আমার পার্সোনাল, ইভেন আমার ফেসবুকেও দেখবেন যে আমার পার্সোনাল লাইফ খুব বেশি না। আপনি এটাকে রিভিল করতে পছন্দ করেন? আমার পার্সোনাল লাইফ কমপ্লিটলি আমার পার্সোনাল লাইফ। এখানে আমি কারো ইন্টারফেয়ার এবং কারো কমেন্টস, কারো চিন্তা, কারো আমি নিতে রাজি না। না, কিন্তু মানে যখন আপনি বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা, তখন দর্শকরা আপনার ব্যক্তিজীবন, আপনার পরিবার, আপনার সমস্ত কিছু নিয়েই তাদের উৎসাহ থাকবে। আপনি কোন রং পছন্দ করেন, আপনি কোন মানুষকে পছন্দ করেন, আপনার জীবনে কয়টা প্রেম এসেছিল কিংবা আসেনি, এগুলো কিন্তু খুবই দর্শকদের মজাটা ওই জায়গায়। উৎসাহ তো অবশ্যই থাকবে এবং সেটা একদমই রেসপেক্ট, এবং দর্শকরাও কিন্তু আপনার একটা বড় পরিবার এখন। হ্যাঁ, আগ্রহ থাকবে, কিন্তু আমার পরিবারটা হচ্ছে তাকদির নিয়ে, আমার পরিবারটা হচ্ছে বলি নিয়ে বা রিফিউজি নিয়ে বা শ্যামা কাব্য নিয়ে বা বনলতা সেন নিয়ে। ওই পরিবারে যা কিছু ঘটছে সেটা দর্শক আপনি এই বিষয়ে ঢুকতে চান না, আমরা ওখানে আপনাকে নিতে চাই না। আপনার ব্যক্তিগত জীবন একেবারেই আপনার ব্যক্তিগত থাকুক। হ্যাঁ, দ্যাটস গুড। এমন কি কখনো হয়েছে যে শুটিং সেট থেকে বের হয়েও পর্দার চরিত্রের মধ্যেই ঢুকে আছেন, বাসায় যেও আপনার মনে হয়েছে যে আপনি? খুব কম। আমার ট্রেনিংটা সামহাও অনেকেই এর মধ্যে বলে, বাট তাদের সাথে আমার একটু এটা এরকম যে আমার যে কোনো প্রজেক্ট করতে 3-4 মাস সময় লাগে। সো ওই 3-4 মাস আমি যতটা ধুনের মধ্যে থাকি, মানে আস্তে আস্তে চরিত্রের মধ্যে ঢোকা, ওই 3-4 মাসের মধ্যে থাকা এবং চরিত্রটা শুটিং করে ফেলা বা থিয়েটারে প্লেটা করে ফেলা, দেন যেদিন আমার শুটিং শেষ, ডাবিং শেষ, কমপ্লিটলি সিনেমার যে কাজগুলো, চরিত্রগুলোর যা কাজ আছে সেটা শেষ, আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারি। মানে সামহাও আমার দুটো কনশাস মাইন্ডই কাজ করে। কারণ হচ্ছে যে আমি যদি একজন খুনির চরিত্র করি, আমি যদি ওর ভিতরে ডুবে যাই, আমি আরেকটা মানুষ খুন করব। সো না, ওইরকম কিছু না। এটা হয় কি, আমাদের দেশে মানে মেথড অ্যাক্টিং এর যে কথাটা বলা হয়, আমাদের দেশে না, সারা পৃথিবীতেই মানে নিয়মটা হচ্ছে এরকম। আমি কি রিসেন্টলি কিছু কনভারসেশন থেকে আসলে এই আইডিয়াটা পেয়েছি এবং এটা সত্যি, সেটাই শেয়ার করছি যে আপনাকে যদি পুরো টিম সেই সাপোর্ট সিস্টেমটা দেয় যে আপনি হুইল চেয়ারে বসে থাকতে হবে, আপনার পা নেই, তো এই যে আপনি মেথডটা প্র্যাকটিস করতে থাকবেন, সেটা আপনার চারপাশে সেই সুযোগ সুবিধা রেখে দিতে হবে। আপনার বাসায়ও যাতে আপনি হুইল চেয়ারে যেতে পারেন, থাকতে পারেন, সেই সাপোর্ট সিস্টেমটা আপনার প্রোডাকশন টিম করে দিতে পারতেছে, বা আপনি যখন সেটে যাচ্ছেন তখনও তাই করা যাচ্ছে, তাহলে ওটাকে আপনি ওই প্র্যাকটিসের মধ্যে রাখতে পারেন। কারণ আপনার একটা সাপোর্ট টিম অলওয়েজ কনসিয়াসলি আপনাকে দেখে রাখছে যে আপনি যাতে কোনো উল্টাপাল্টা কাজ করে না বসেন। কিন্তু যদি আপনার ওই সাপোর্ট টিমটা না থাকে, তাহলে তো আপনাকে অলওয়েজ ক্লিক অন ক্লিক অফ করতে হবে। আপনাকে মাথায় দিতে হবে যে আপনি একটা চরিত্র করছেন। থিয়েটারের সময়ও কি কখনো এমন হয়েছিল
থিয়েটারে তো অনেকটা সময় মেথড অ্যাক্টিং এর মধ্যে থাকতে হয় হ্যাঁ, বাট practice করতে ওইটাও হয়। সেম জিনিস। আমাদের প্র্যাকটিসটা এরকম যে আমি যদি একদমই ধুনে চলে যাই, আমার মাথায় তো থাকতে হবে আমার লাইটটা কোথায়, নাহলে তো আমি লাইট নিতে পারবো না। তার মানে কি আমি কোনো না কোনো ভাবে আমার কনসিয়াস মাইন্ডের সাবকনসিয়াস মাইন্ডের সাথে আমি কানেক্টেড হয়ে আছি যে আমি কিন্তু একটা চরিত্র করছি, আমার লাইটটা হচ্ছে ওই জায়গায়, আমাকে ওই পর্যন্ত যাইতে হবে। আচ্ছা, বনলতা এরকম আর কি। সেনের মহিন চরিত্রটি করতে গিয়ে কিংবা অন্য কোনো সিনেমার কোনো চরিত্র করতে গিয়ে কোনো মজার ঘটনা ঘটেছে যেটি আপনাকে আসলে খুব অনুপ্রাণিত করে? মজার ঘটনা তো আসলে ওই অর্থে মজার ঘটনা বলতে গেলে তো আমি খুঁজে পাবো না, কারণ প্রায় 2 বছর আগে শুট করেছি। সো এটি না হোক অন্য কোনো সিনেমার। আমি না এই মজার ঘটনার বিষয়টা আসলে খুব একটা কিছু বুঝি না। ওকে, মানে আপনি কিন্তু ক্যারেক্টারে ডুবে থাকেন, এটা বোঝা যাচ্ছে। আলটিমেটলি কি মজার ঘটনার হ্যাঁ। বিষয়টা কি নানা রকম ঘটনা ঘটতে থাকে হ্যাঁ। পুরো সিনেমার শুটিং প্রসেস, যে কোনো সিনেমার ক্ষেত্রে বা প্রজেক্টের ক্ষেত্রে পুরো শুটিং প্রসেসটা খুব এন্টারটেইনিং। ওকে, মানে মানে পুরো বিষয়টাই খুব আপনার কাছে এন্টারটেইনিং, ভীষণ entertaining, হ্যাঁ মজার, এবং এটা কারণ আপনি খুব হচ্ছে মজা যে করে কাজটা একটা করেন। পরিবেশের মধ্যে যাচ্ছেন একটা জায়গায়, এবং সব মজার ঘটনা ওইটাই যে আপনি যদি নানা জায়গায় শুট করতে যান, যেমন আমি লাস্ট রাক্ষস সিনেমা শুট করতে গিয়ে আমি শ্রীলঙ্কায় গেছিলাম, ওইটা মজার ঘটনা, কারণ আমি ঘুরতে পারতেছি। ওকে, না আমি ওরকম কিছু So, মিন এরকম করিনি। আর আমি কি। আমার মানে ব্যক্তিগত জীবন থেকে বলবো একটা ছোট্ট ঘটনা। আমি নিজে থিয়েটার করেছি। সো আমি প্রথম আমি যে মানে মেইন লিড করেছি, যখন আমি সুজন বাদিয়ার ঘাটে দুলি ক্যারেক্টার করেছি, তো দুলির শেষ সিনে ওর হচ্ছে সুইসাইড করার একটা দৃশ্য আছে, যে ও হচ্ছে বিষ খেয়ে ও মারা যায় সজনের জন্য। সো ওইখানে সামহাও আমি বিষের বোতল একটা পাশে রাখা ছিল, তো আমি ওইটা না নিয়ে পাশে, ওটা হচ্ছে আপনার এরিনা ফরম্যাটে ছিল। সো আপনার তবলা বাজানোর জায়গা, মানে তবলা, হারমোনিয়াম বা সব ইনস্ট্রুমেন্ট আর পারকাশন সবই ওখানে লাইভ হচ্ছিল। সো মানে ওটা হচ্ছে স্টেজ রিহার্সালের দিন। হ্যাঁ, হ্যাঁ। আমি ওই তবলা বাজানোর যে পাউডার কিছু থাকে না, মানে বুঝছি, তো দুটো পাশাপাশি বোতল, দুটো ওই বিশেষ শিশি না নিয়ে আমি ওটা নিয়ে নিছি, এবং ওটা নিয়ে আমি ঢক ঢক করে পাউডার মুখে দিয়ে ফেলছি, এবং আমি ক্যারেক্টার মধ্যে আমি বুঝতে পারি না কিছুই যে কি হইলো। বুঝছি। আমি 5 মিনিট তারপরে সিন টেনে গেছি, তো আমি টের পাইনি যে আমি পাউডার খেয়ে ফেলছি। আমার এরকম ঘটনা তো শুটিং করতে গেলে নানা রকম হয়, যেমন আমার যখন পেট কাটা শখ করি, মানে আমার যে ভূতের সাথে যে সিনটা, তো ওখানে একটা সিন ছিল এরকম যে আমার হাত কেটে মানে কেটে যাবে, এবং আমি হাত কাটার নিয়মটা হচ্ছে আপনি মরিচের মধ্যে দিয়ে দিলে রক্ত পড়াটা হবে না, তো ভূত আর আপনাকে করতে পারবে না। তো আমার সিনটা এরকম ছিল যে ভূত আমার সামনে, আমার হাতটা কেটে গেছে, আমি সেই কাটা হাত এর ভিতরে ঢুকাইছি, কাঁচা গুঁড়া মরিচের এর ভিতরে ঢুকাইছি। তো আমার টিম করছিল কি সত্যি সত্যি গুঁড়া মরিচ রেখে দিয়েছিল, এবং ওই আঙ্গুল দিয়ে আমি চোখ মুছছি, এবং পুরা চোখ মানে এটা লিটারালি মানে হয়ে আমি মানে তাকিয়ে আছি এদিকে, এরকম এদিকে লাল, জ্বলতেছে, একেবারেই। এবং হচ্ছে ভূত আমার সামনে। হ্যাঁ, oh my তো God. সিনটা ক্রিয়েট করা হয়েছে এরকম। তো এরকম এটা আপনি মজার আসলে ঘটনা জানতেন এরকম। না, ওনারাও হয়তো মানে ওরা ফান করতে গিয়ে করছে বা কি কারণে করছে জানি না, বাট ওরা গুঁড়া মরিচের রংটাকে ফ্লেভারটা রাখার জন্যই করেছিল কিনা, জাস্ট But গুঁড়া মরিচ হয়তো বোঝে নাই যে ওটা চোখে দিয়ে এবং দেবেন বা- সত্যি সত্যি সেই যে পুরো চোখে আমি Oh, লাগিয়ে oh ফেলছিলাম God, হচ্ছে oh সেই God. গুঁড়া মরিচ। Definitely এটা। ইন্টারেস্টিং ঘটনা যদি হ্যাঁ। হয় তো এরকম আর কি। আচ্ছা, একটু ভিন্ন বিষয়ে যেতে চাই। সিনেমা আপনার বা অভিনয় আপনার প্যাশন আপনি বললেন, বা এটা আপনার পেশা। এর বাইরে কি কোনো কিছু আপনার ভালো লাগে, মানে জীবিকা হিসেবে নয়, মানে এর বাইরে আমার কোনো? ঘুরতে খুব ভালো লাগে। Okay, আমি you যদি are কোথাও travel ঘুরতে যাই, love. মানে এমন না যে আমি সবসময় ঘুরতে বের হইতে পারি বা সেই সুযোগটা হয়, বাট যখন বের হই তখন আমি আরাম করে বের হই। মানে আমি লাস্টে যে বললাম না যে রাক্ষস করতে গিয়ে আমার শ্রীলঙ্কায় শুট ছিল, আমি শুট শেষে পুরো 7-8 দিন পুরো শ্রীলঙ্কা টোটো করে ঘুরছি, মানে 4-5টা জেলায় ওদের বিভিন্ন ইয়েতে স্পটগুলোতে। আই লাভ এর সেম হেয়ার, আমিও ভীষণ ঘুরতে পছন্দ করি। দেশেও প্রায় বাংলাদেশেও অনেক ধরনের ইয়েতে প্রায় বেশিরভাগ জেলাতেই গিয়েছি আমি, বা আমার পাহাড় খুব পছন্দ, মানে সমুদ্রের চেয়ে। সো সুযোগ পেলেই পাহাড়ে যাই, মানে যাওয়া হয় আর কি। সো ঘুরতে খুব ভালো লাগে, বই পড়তে সময় পেলেই বা শুটিং এর বাইরে যদি কিছু ভালো লাগে সেটি আপনি ঘুরে বেড়াতে হ্যাঁ, পছন্দ ঘুরে বেড়াটা মানে ওইটা যদি কেউ আমাকে নিয়েও যায় সেটাও একটা মজার জিনিস। সো
মানে সলো ট্যুর আপনার পছন্দ নয়, আপনি না সোলো ট্যুর আমার সবচেয়ে বেশি পছন্দ। ও সবচেয়ে বেশি পছন্দ। সোলো ট্যুরই সবচেয়ে বেশি পছন্দ। এই যে কেউ নিয়ে যাওয়ার কথা বললাম, যে কেউ যদি ঘোড়ার করে যদি কোথাও নিয়ে যায়, সেটাও একটা, সেটা আমার জন্য এই আর কি, মানে এক্সট্রা পাওনা আর কি। প্রিয় দর্শক, আপনারা যদি কখনো এরকম মনে হয় যে আপনারা কোথাও ঘুরতে যাবেন, আপনারা প্লিজ প্লিজ আমাকে জাস্ট নিয়ে যাবেন। খুব ভালো ট্যুর হ্যাঁ, মেটাতে আপনাদের পারি। পছন্দের এবং বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেতাকে নিয়ে আপনাদের ঘোরার সেই স্বপ্নটা পূরণ হবে, খুব আমরাও ভালো, আশা খুব করছি। ভালো। হ্যাঁ, সেটি। আমার খুব মজা লাগে, মানে যদি অবসর টাইমে কোথাও ঘুরতে যেতে পারি। 10 বছর পরে কিংবা জীবনে নিজেকে কোথায় দেখতে চান? যায় না, এমন কোনো প্ল্যান কি আমি যাই কখনো না তো করা হয়? কালকেও না, মানে আমি খুব ডিফিকাল্ট, মানে একটা সময় হঠাৎ আমার খুব কম সময় হয়েছে সামনে কি হবে আমার, আচ্ছা। মানে চিন্তা করা, মানে ওইভাবে চিন্তা করাটা একটু আমার জন্য ডিফিকাল্ট। আমি একটু সময় বাঁচতে চাই, মানে আমি জানি না কালকে আমার কি হবে। সো এর জন্যই বললাম, যে দর্শকের কথা বললাম না, যে আমি চাই যে দর্শক সিনেমাটা দেখুক, মানে আমি ইনস্ট্যান্ট চাই, দেখতে চাই, দর্শকের রিয়াকশন দেখতে চাই, বুঝতে চাই, কারণ আমি মারা গেলে তো আমি এটা দেখতে পাবো না। আমার ওই লোভটুকু আছে যে আমি আপনার চোখে মুখে দেখতে চাই যে আসলে আপনি পারফরমেন্সটা দেখে কি ভাবছেন, কি চিন্তা করছেন। তো ওইরকম আর কি, আমি জানি না কালকে কি হবে আমার, আমি একটু ভাবতে, মানে ওইটুকু ভাবতে পারি না আমি। হ্যাঁ, কিন্তু তো আপনি 10 বছর পরে কি হবে আমি বল জানি না। একটা জিনিস বলা যেতে পারে, যে তখনও যদি অভিনেতা হিসেবে থাকতে পারি, সেটা খুব ভালো লাগবে। মানে ততদিন পর্যন্ত দর্শক আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, আমার কাজে এন্টারটেইন হচ্ছেন, সেটা হয়তো আমার খুব ভালো একটা অনুভূতি দিবে আর কি। ভীষণ সুন্দরভাবে ভীষণ গোছানো একটা কথা বললেন এবং খুবই গভীরের একটা কথা বললেন। হ্যাঁ, আমি তো জানি না আসলে 10 বছর পরে কি হবে, আমি নিজেও হয়তো এই কাজটা নাও করতে পারি, সেটাও হতে পারে। সেটি অন্য বিষয়, কিন্তু এই যে আপনি বলে ফেললেন যে আসলে আমি যেটি ভালোবেসে এখন করছি, সেই কাজটা যেন 10 বছর পরেও দর্শক একইভাবে আমাকে নেয়, কিংবা আরো বেশি, মানে বেশি ভালোবাসায় আপনি থাকেন হতে পারে। দর্শকের। আমরাও সেই প্রত্যাশা করি। নতুন প্রজন্মের যারা অভিনয়ে যুক্ত হচ্ছে, তাদের জন্য কোনো পরামর্শ কিংবা কোনো? আমি ওই যে এগুলো শেখা কথাই বলছি, সেটা হচ্ছে যে পরামর্শ দেওয়ার তো আসলে আমি কেউ না, আমি নিজেও তো শেখার প্রক্রিয়ার মধ্যে আছি, এবং নিজে যেটা করছি সেটা হয়তো বলতে পারি যে চেষ্টা করেছিলাম সবসময়, এখনো ফ্রাস্ট্রেটেড হই আমি, মানে অনেক ফ্রাস্ট্রেশন আছে আমার, কাজ না করতে পারলে, কাজের সাথে যুক্ত হতে না পারলে। তো সেটা থাকবে, সেটা আমি মনে করি থাকবে, সবার জন্যই থাকা উচিত, তাহলে হয়তো কাজের ক্ষুধাটা থাকে। সো প্যাশনেটলি যে কাজই করি না কেন, সেটা যদি একটু প্যাশনটা রাখা যায়, এবং সেটার প্রতি যদি একটু দরদ রাখা যায়, এবং খুবই অনেস্টি, এই অর্থে বলছি না আমরা কেউই আসলে পুরোপুরি অনেস্ট না, বাট অনেস্টি এই কথা বলতেছি যে আমি কথা যদি দেই কোনো একটা জিনিসে, ধরেন আমি এই কাজটা করবই, মানে আমি অভিনেতা যদি হতেই চাই, তাহলে ওইটার যে প্রক্রিয়াটা আছে, ওইটার সুখ দুঃখ সব নিতে হবে, মানে ওটি যন্ত্রণাটাও নিতে হবে, ওটি সুখটাও নিতে, ওটি আনন্দটাও মানে ওটা অ্যাপ্রিসিয়েশন করছে, সেটা যেমন আপনি পাইতে চাচ্ছেন, তাহলে ওখানে যে আপনাকে কেউ গালি দিবে, মানে সেটিও আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, বা কেউ আপনাকে কাজ দিচ্ছে না, আবার কখনো কখনো কাজ অনেক পাচ্ছেন, দুটো ঘটনাই ঘটতে পারে। সেটি সো সবকিছু মিলেই যেটা বলতে চাই, যে বেসিক্যালি মাথায় এটা রাখা, আপনি অভিনেতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্যাম্পাস টাইমসে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। মহিনের সাথে যে সম্পর্ক, সোহেল মণ্ডলের সেই জার্নির কিছু গল্প আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, এবং নিশ্চয়ই অন্যদিন আবার কোনো গল্প নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন।